অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেঁট করিয়া আসিবে, এই তিনি চান। তো তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেহেতু আমাদের গল্পকথক ধনী, সুদর্শন, পড়ালেখা করেছে, কাজে খুব স্বাভাবিকভাবে কন্যার পিতারা এই ধরনের পাত্র চাইবেন এবং তার সাথে বিয়ে দেওয়ার জন্য মোটামুটি পাত্রীপক্ষের একটা বিরাট লাইনের সৃষ্টি হয়েছে। কিন্তু বিয়ের ব্যাপারে যেহেতু মামার একটা নিজস্ব ধরনের মত আছে, কাজেই ওই ধরনের আশা পাত্রী তার পছন্দ হয়নি। মামার বিয়ের ব্যাপারে মতটি কি? বিয়ের ব্যাপারে মামার মতটি হচ্ছে যে মামা ধনীর কন্যা চাইছেন না। ধনীর কন্যা না চাওয়ার পিছনে কারণ কি? এর পেছনেই আমরা পুরুষতান্ত্রিকতার ব্যাপারটি খুঁজে নেব। যদি আমরা এইভাবে বিবেচনা করি যে যদি আমাদের গল্পকথকের সাথে কোনো ধনীর কন্যার বিয়ে হয়, তাহলে সেই ধনীর কন্যার যেহেতু তার বাবারও অর্থ আছে, সেই অর্থের একটা দাপট থাকবে, একটা অধিকার বোধ থাকবে, কাজে তাকে ইচ্ছে মতো অত্যাচার করা যাবে না। তাই মামার উদ্দেশ্য হচ্ছে যে তাদের চাইতে কম ধনী এরকম কারো সাথে আমাদের গল্পকথকের বিয়ে দিতে হবে। এবং এখানে আরেকটা শব্দ খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে আমাদের গল্পকথক ঠাট্টা করে বলছে যে মামা হচ্ছেন তার ভাগ্যদেবতার, পৃথিবীতে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট। পৃথিবীতে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বিষয়টা বলা হচ্ছে ঠাট্টা করে, কেননা ভাগ্যদেবতা হয়তো অদৃশ্য থেকে ভাগ্য লেখেন, কিন্তু এই পৃথিবীতে বাস্তবতায় মামাই হচ্ছেন আমাদের গল্পকথকের ভাগ্য নিয়ন্তা। তো সেই কারণে অনেকটা অসহায়ভাবে, অনেকটা ঠাট্টা করেই আমাদের গল্পকথক বলছে যে মামা হচ্ছে তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট এই পৃথিবীতে। তো মামা চান কোনো তাদের চাইতে কম অর্থশালী ঘর থেকে তিনি মেয়ে আনবেন। কম অর্থশালী ঘর বলতে সেই মেয়ে যেন অহংকারী না হয়ে মাথা নিচু করে ঢোকে, অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। আবার টাকার প্রতি লোভও কিন্তু মামার আছে। হ্যাঁ, যদি মামা এরকম চান যে ধনীর ঘর থেকে মেয়ে আনবেন না, তাহলে তিনি কোনো দরিদ্র ঘরের মেয়ের সাথেই বিয়ে দিতে পারতেন। কিন্তু টাকার প্রতি লোভও মামার যেহেতু আছে, সেহেতু তিনি এমন শ্বশুর চাইছেন যাকে চাপ দিয়ে নরম করা যাবে। অর্থাৎ যার কাছে টাকা থাকবে না, কিন্তু যে কোনো পদ্ধতিতে মেয়ের উপর চাপ প্রয়োগ করলে তিনি টাকা জোগাড় করে দেবেন, মেয়ের বাপ টাকা জোগাড় করে দেবেন। যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। এটাও এক ধরনের বিকৃত পুরুষতান্ত্রিক মানসিকতার একটা নমুনা হিসেবে আমরা দেখে নেব। যে মামা যে শুধু দরিদ্র ঘরের কোনো কন্যাকে আনতে চাইছেন সেটাও নয়, তিনি চাইছেন কন্যার পিতার অর্থ থাকবে না, কিন্তু কন্যার পিতা কোনো না কোনোভাবে অর্থ জোগাড় করতে পারবেন। আবার তিনি এটাও চাইছেন যে তার আত্মসম্মানবোধও থাকবে না। এই গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুকায় তামাক দেওয়ার ব্যাপারটা আমরা একটু বুঝে নেই। তখনকার দিনে গুড়গুড়ি বলা হতো যে জিনিসটাকে, সেটা হচ্ছে বড় লোকের তামাক খাওয়ার এক ধরনের উপায়। বড় লোকের তামাক খাওয়ার উপায়টা কীরকম? সেটা হচ্ছে স্থায়ী হুকা, যার দেখতে সুন্দর, চমৎকার, লম্বা নল আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যারা সম্মানিত অভ্যাগত তাদেরকে দেওয়া হতো। আর সাধারণ মানুষজনের জন্য, যারা আসবে বাড়িতে, তাদের জন্য ওই
হাতে করে বহন করা যায় এ ধরনের হুঁকা ছিল। তো এই উদাহরণটা দিয়ে খালি এটাই বোঝাতে চাওয়া হচ্ছে যে শ্বশুর অর্থাৎ ছেলের শ্বশুর তিনি তো সম্মানিত লোক, কিন্তু তাকেও ইচ্ছে মতো অপমান করা যাবে, কিন্তু তার কোনো বক্তব্য থাকবে না। তো এক্ষেত্রে যদি কোনো ধনী কন্যার পিতা হয় তাহলে নিশ্চয়ই তিনি এটাতে কিছু না কিছু মনে করবেন এবং তাতে একটা সমস্যা পাকিয়ে উঠতে পারে। কিন্তু মামা চাইছেন এমন ঘরের মেয়ে আনবেন যার বাবা আত্মসম্মানবোধ রাখবেন না এবং এই বিষয়টিতেও অর্থাৎ তাকে যে অপমান করা হচ্ছে সেই বিষয়টিতেও তিনি কোনো প্রতিবাদ করবেন না। আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে, মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করিতেছে। এখানে ধুধু শব্দটার ব্যবহারটা খুবই চমৎকার। যে ধুধু কথাটা আমরা ব্যবহার করি মরুভূমি বোঝানোর জন্য, বৈচিত্র্যহীন এই ধরনের কিছু বোঝানোর জন্য। আমাদের গল্পকথকের অবস্থাটা হয়েছে ঠিক সেই রকম, কারণ তার পরীক্ষা শেষ, এরপর তার আর করার কিছু নেই। আপনারা প্রশ্ন করতে পারেন, স্যার এত বিষয় সম্পত্তি আছে, তার সেটা দেখাশোনা করা কিংবা অন্য কাজ কিছু, যেহেতু তারা ধনী সেই কারণে তার অর্থ উপার্জনের কোনো চিন্তা নেই। আর বিষয় সম্পত্তির ব্যাপারটাতে আমাদের গল্পকথক কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি। সে বলছে পরীক্ষা নাই, কারণ যতটুকু পর্যন্ত পড়ালেখা তখনকার সময়ে করা যেত ততটুকু সে করে ফেলেছে। চাকরি নাই, চাকরি তাকে করতে হবে না। উমেদারি নাই, উমেদারি শব্দটা এসছে উমিদ অর্থাৎ আশা এই শব্দটা থেকে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশায় কারো চারপাশে ঘোরাঘুরি করা বা কারো কাছে বারবার যাওয়া, এটাকে আমরা বলতে পারি উমেদারি। তো কোনো কিছু পাওয়ার জন্যই তো তাকে কোনো চিন্তাই করতে হয় না, কাজেই উমেদারিও নাই। নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। এই বাক্যটি খুব চমৎকার, যে এই যে তার বিষয় সম্পত্তি আছে সেটিও কিন্তু দেখতে হবে বলে তার কোনো চিন্তা নেই, কারণ মামাই সেটা দেখাশোনা করবেন। এটা দেখাশোনা করার জন্য তাকে শিক্ষাও দেওয়া হয়নি, যে বিষয় সম্পত্তি কি করে সামলাতে হয় সেটা দেখাশোনা করার শিক্ষাও তাকে দেওয়া হয়নি, এবং তার ইচ্ছেও নেই। থাকিবার মধ্যে ভেতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। তার নিয়ন্ত্রিত জীবনটার একটা উদাহরণ আমরা এখানে পাচ্ছি, যে তার থাকার মধ্যে আছে কি, ভেতরে মায়ের নিয়ন্ত্রণ ঘরের ভেতরে, আর ঘরের বাইরে মামার নিয়ন্ত্রণ। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মরে তাহার গোপন কথা। খুব চমৎকারভাবে একজন যুবকের মনের ইচ্ছেটুকু বা তার মনের অবস্থাটুকু আমাদের কাছে ফুটিয়ে তোলা হচ্ছে, যে এই যে একটা বিশাল মরুভূমি, তার ছুটির মরুভূমি যেখানে কোনো বৈচিত্র্য নেই। তো মরুভূমিতে যেমন জলের বা দুরাগত কোনো পথিক, তৃষ্ণার্ত পথিক, সে যেমন জল আছে বলে দেখতে পায় যেটা জল নেই, আমাদের গল্পকথকও ঠিক তেমনি চারিদিকে জীবনে একটা নারীর অভাব বা উপস্থিতি অনুভব করছে, যে নারী এখনো তার জীবনে আসেনি। এবং ওই নারীর উপস্থিতি সে কিভাবে বোধ করছে, হয়তো আকাশে তার দৃষ্টি দেখতে পাচ্ছে, যখন সে আকাশের দিকে তাকাচ্ছে তখন তার মনে হচ্ছে অদৃশ্য কোনো নারী যেন তার দিকে তাকিয়ে আছে। যখন বাতাস বয়ে যাচ্ছে সেই বাতাস যখন তার গায়ে লাগছে মনে হচ্ছে সেই নারী তার শরীরে নিঃশ্বাস ফেলছে। যখন গাছের পাতারা ফিসফিস আওয়াজ করছে বা বাতাস প্রবাহিত হওয়ার সময় যখন গাছের পাতা আওয়াজ করছে, তখন তার মনে হচ্ছে যেন তার কানে কানে কোনো নারী গোপনে কথা বলছে। তো এটাকেই এই যে অদৃশ্য অনুপস্থিত নারী কিন্তু যাকে সে মনে মনে অনুভব করছে, তাকে বোঝানোর জন্যই এই মরীচিকা শব্দটা ব্যবহার করা হয়েছে, যেটা বলা হচ্ছে বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন
বসন্ত বাতাসের বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। অর্থাৎ হরিশের কাছ থেকে যখনই সে মেয়েটার ব্যাপারে শুনেছে বা মেয়েটার কথা শুনেছে, যেটাকে হরিশের বর্ণনায় খাসা মেয়ে অর্থাৎ ভালো মেয়ে, তখনই তার শরীর এবং মন মেয়েটার জন্য এক ধরনের প্রতীক্ষায় চলে গেছে। সেটাকেই সে বলছে বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিল। এই আলো ছায়া বুনা কথাটার মানে হচ্ছে তার মনে বিভিন্ন ধরনের চিন্তা চলছে। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। তো হরিশ যেহেতু রসিক মানুষ, সে বেশ রসিয়ে রসিয়ে মেয়েটার বর্ণনা দিয়েছে এবং এটা আমাদের গল্পকথকের তৃষ্ণাকে, একজন সঙ্গীর তৃষ্ণাকে আরেকটু বাড়িয়ে তুলেছে। এইখানে আমরা একটা কথা একটু আলোচনা করতে পারি, যেটা হচ্ছে যে আমাদের সমাজ ব্যবস্থার একটা ধারা আছে যেটার বাইরে সহজে আমরা বাঙালিরা যাই না। ব্যাপারটা কীরকম, যে আমাদের ধারাটা হচ্ছে এইরকম যে ছোটবেলায় মা বাবা বড় করে তুলবে, আমরা লেখাপড়া করব, লেখাপড়ার পর একটা চাকরি নেব, চাকরি নিয়ে একটা বিয়ে করব, তারপর সন্তান সন্ততি, তারপর পরিবার জীবনযাপন। এটাই হচ্ছে আমাদের একটা চিরাচরিত ছক। এখন এই ছকের বাইরেও যে অন্য কোনো কিছু থাকতে পারে এটা কিন্তু আমরা ভেবে নেই না। তো কাজেই আমাদের গল্পকথকের যেহেতু পড়ালেখা শেষ হয়ে গেছে এবং চাকরির চিন্তা তার নেই, সুতরাং এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে একজন সঙ্গী জোটানো, বিয়ে করা, ইত্যাদি ইত্যাদি। এখন মামার অনুমতি ব্যতীত তো তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। কাজেই সে হরিশকে অনুরোধ করছে যে কথাটা যেন মামার কাছে পাড়া হয়। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। হরিশ এমন একজন লোক যার সকল মহলে যাতায়াত আছে। মামার যে নিজস্ব বৈঠক আছে, অর্থাৎ মামার বন্ধু বান্ধব এবং তার অনুগামীদের যে বৈঠক আছে, সেখানেও হরিশ যেতে পারে। মামাও তাকে সেখানে চান। তো হরিশ সেখানে গিয়ে কথাটা তুলেছে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। অর্থাৎ মামার কাছে মেয়ে কিরকম সেটা গুরুত্বপূর্ণ নয়, মেয়ের বাপের অর্থনৈতিক অবস্থা কিরকম সেটাই হচ্ছে মামার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। ঠিক মামা যেরকম চাইছিলেন সেই রকম এই মেয়ের বাবা। এক সময় এই মেয়ে পক্ষ বড় লোক ছিল, এই জন্যই বলছে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ এরা যথেষ্ট সঙ্গতিপন্ন অথবা বড় লোকই ছিল। কিন্তু আস্তে আস্তে তা চলে যেতে যেতে এখন খুব অল্পই অবশিষ্ট আছে। অথচ একেবারে অল্পও নয়, অর্থাৎ একেবারে শূন্যও নয়, এখনো অল্প বিস্তর বাকি রয়ে গেছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন, সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। তো যেহেতু দেশে থাকলে অর্থাৎ বাংলাদেশে অবস্থান করলে, এইখানে আপনাদের বাংলাদেশ শব্দটার একটু ব্যাখ্যা দিয়ে দেয়, যে তখনকার সময়ে বাংলাদেশ শব্দটার একটু ব্যাখ্যা দিয়ে দেয়। যেহেতু আমরা ইংরেজ রাজত্বের সময়ের কথা পড়ছি, তখন বেঙ্গল প্রভিন্স বলতে ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ, বিহার, আসাম, উড়িষ্যা, এই সবগুলোকে একসাথে মিলিয়ে বেঙ্গল প্রভিন্স বা বাংলা প্রদেশ বলা হতো। অর্থাৎ বিহার, আসাম এবং উড়িষ্যাও এই বাংলার অংশ ছিল একটা সময়ে। আমরা যদি এখনো খেয়াল করি, আমরা দেখতে পাবো যে আসামে একটা বিশাল বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী আছে। উড়িষ্যার ভাষার সাথে বাংলা ভাষার
বেশ মিল আছে। তো এখান থেকে আমরা এই তথ্যটা বুঝে উঠতে পারছি যে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশ নামটা কিন্তু আগে থেকেই ছিল, অর্থাৎ বাংলাদেশ নামটার বদল হয়নি, কিন্তু যে বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই বাংলাদেশের সীমাটা অন্যরকম ছিল। এখানে আবার পশ্চিম কথাটারও আমাদের একটা ব্যাখ্যা লাগবে যে পশ্চিম বলতে আসলে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে। পশ্চিম বলতে কিন্তু পশ্চিমবঙ্গ বোঝানো হচ্ছে না। তখনকার দিনের বাঙালিদের কাছে আমাদের বর্তমান বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গ এই দুটো অংশ মিলে যে বাংলাদেশ, সেটার বাইরে বাকি যে অংশটুকু আছে, ভারতের যে বাকি অংশটুকু আছে, সে অংশটুকুকে অনেক দূরবর্তী বলে মনে হতো এবং সেটিকে সাধারণভাবে পশ্চিম বলে চিহ্নিত করা হতো। অর্থাৎ বাংলার বাইরে গিয়ে যদি বলা হতো যে সেটা বিহার, যদি বলা হতো যে পাঞ্জাব, যদি বলা হতো বোম্বে, সবটুকুই কিন্তু পশ্চিম হিসেবে ধরা হতো। এটা বাঙালিদের, তখনকার বাঙালিদের উন্নাসিকতার একটা লক্ষণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি যে মানে নিজেদের ব্যতীত, অর্থাৎ নিজেদের বাংলাদেশিদের ব্যতীত বাইরের মানুষজনকে তারা মোটামুটি গণ্যই করতেন না। আচ্ছা, এরপর আমরা দেখি কি বলা হচ্ছে যে কন্যার বাবা অথবা তাদের পরিবার তারা এখন থাকেন পশ্চিমে, অর্থাৎ বাংলার বাইরে। কেন সেখানে থাকছেন? কারণ দেশে থাকতে গেলে তাদেরকে সেই বড়লোকি প্রথা, জমিদারি প্রথা সেগুলো বজায় রেখে থাকতে হবে। সেটা থাকার মতো অর্থসঙ্গতি তাদের নেই বলে তারা এখন ওইখানে গিয়ে থাকেন। সেখানে তারা গরিব গৃহস্থের মতোই আছেন, সাধারণ একজন গৃহস্থের মতো। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। মামার হিসাব নিকাশে কি এলো? যেহেতু এক বাপের এক মেয়ে, সেহেতু অর্থকড়ি যেটুকু বাপের কাছে বেঁচে আছে সেটুকু নিশ্চয়ই তার মেয়ের পিছনেই তিনি খরচ করবেন। অর্থাৎ সবটুকু টাকা পয়সায় কোনো ভাগাভাগি হবে না, সবটুকুই আমাদের গল্পের চরিত্রটিই পাবে। তো এতে মামার উদ্দেশ্য সিদ্ধ হবে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই। এবার সেই সময়কার মেয়েদের বিয়ের বয়সটা আমরা একটু দেখি। সেই সময়ে কিন্তু মেয়েদের বিয়ের বয়স ছিল অনেক কম। হিন্দু প্রথা অনুযায়ী 8 বছর বয়স, এই বয়সে বিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো ছিল। এটাকে বলা হতো গৌরীদান। 9 বছর মেয়ে রোহিণী, 10 থেকে শুরু করে 14, 15 পর্যন্ত বা 16 পর্যন্ত একে ধরা হতো কুমারী। তারপর অরক্ষণীয়া, অর্থাৎ এরপর আর সাধারণত ভালো পাত্রের সাথে বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন মেয়ের বাপের অর্থ আছে, কিন্তু মেয়ে 15 বছর পর্যন্ত অবিবাহিত রয়ে গেছে। মামার মনে একটা সন্দেহ এসছে। সেটা কি? যে বংশে কোনো দোষ তো নেই, অর্থাৎ বংশে কোনো দোষ থাকার কারণেই তো মেয়েটার বিয়ে না হতে পারে। এটা যাচাই করে মামার দেখার একটা ইচ্ছে জেগেছে। না, দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। না, কোনো দোষ নেই। এতদিন যে 15 বছর পর্যন্ত বিয়ে হয়নি, এটা কোনো বংশগত দোষের কারণে নয়। এটা হচ্ছে মেয়ের বাপের খুঁতখুঁতানির কারণে। কারণ প্রত্যেকটি মেয়ের বাবাই চান তার মেয়েকে তিনি একটি ভালো পাত্রের কাছে হস্তান্তর করবেন। এই মেয়ের বাবাও চাইছেন যে তিনি একটি ভালো পাত্রের কাছে, সুযোগ্য পাত্রের কাছে তার মেয়েটিকে হস্তান্তর করবেন। সেজন্যই তিনি অপেক্ষা করতে করতে মেয়ের বয়স 15 হয়ে গেছে। একে তো বরের হাট মহার্ঘ। রবীন্দ্রনাথের শব্দ ব্যবহার কতটা অসাধারণ, এখানে আমরা ব্যাপারটা বুঝে উঠতে পারব। কি বলছে খেয়াল করেন, একে তো বরের হাট মহার্ঘ। মহার্ঘ কথাটার মানে দামি, অর্থাৎ বর পেতে গেলে পয়সা খরচ করতে হয়।
এখানে বরের হাট কথাটা ব্যবহার করা খুবই অসাধারণ একটা শব্দ ব্যবহার। কেন? কারণ হাট থেকে পয়সার বিনিময়ে জিনিস কেনা আর যৌতুক দিয়ে পাত্র নেওয়া দুটোকেই কিন্তু রবীন্দ্রনাথ একই রকম করে দেখছেন, এবং সেজন্যই তিনি বলছেন যে একে তো বরের হাট মহার্ঘ, অর্থাৎ ভালো পাত্র পেতে গেলে ভালো পরিমাণ অর্থ খরচ করতে হয়। এবং এখানে আমরা আবারও ওই পুরুষতান্ত্রিকতার ছায়াটা দেখতে পাব। তো কি বলছে দেখি, একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙাপন। কার ধনুক ভাঙাপন? মেয়ের বাবার। ধনুক ভাঙাপন কথাটার মানে কি? ধনুক ভাঙাপন কথাটার মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা, অর্থাৎ ভালো পাত্র না পেলে তিনি বিয়ে দেবেন না, এই হচ্ছে তার দৃঢ় প্রতিজ্ঞা। এটা বাংলায় একটা প্রবাদ হিসেবে ব্যবহার করা হয়, ধনুক ভাঙাপন, দৃঢ় প্রতিজ্ঞা। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তো এই কারণেই ভালো পাত্র পাওয়ার আশায় বাবা অপেক্ষা করছেন, কিন্তু সামাজিক নিয়মে মেয়ের বিয়ের যে বয়স সেটা তো আর থেমে নেই, সেটা বেড়েই চলেছে এবং বাড়তে বাড়তে 15-তে পৌঁছে গেছে।